Hello, dear students and viewers. How are you all? I hope you all are well by the grace of Almighty. I'm Milan Mondal here in this channel to facilitate your English language learning and academic English learning. As usual, I'm in this class with another online English class for the students of HSC level, and I'm going to read a short passage from their textbook, English for Today, and this passage is from Unit 14, Lesson 2. And the title of the passage is Orpheus. We're going to know a mythical character named Orpheus, and here is a short passage, and the short passage is actually with clues, and there are some clues or words which we have to choose from the boxes, and then we have to put appropriate word in the passage in the gaps. So, dear students, while we will do the activities, we will also learn about Orpheus and also new words and phrases. And so I think, dear students, you are ready with your textbook and pen and paper so that you can read the passage with me appropriately. Okay, dear students, let's go to your textbook. Dear students, we are here with your textbook, and now let's go to the table of content. Here we will see that Unit 14, this is the lesson number 2, and I have already made a video class on lesson 1, and here I have talked about the poem I Have Seen Bengal's Face, written by our famous poet Jivanananda Das, and I have also given you the theme writing and also the summary. Now I am going to read the story about Orpheus. আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা আমার সাথে রয়েছো। চলো আমরা 188 পেজে চলে যাই যেখানে গল্পটি দেওয়া রয়েছে। So here we are at page 188, Orpheus. Actually Orpheus নামে তোমাদের কাছে হয়তো পরিচিত কোনো ব্যক্তি এ পর্যন্ত তোমরা শোনোনি হয়তোবা। এটা হচ্ছে একটি মিথিক্যাল ক্যারেক্টার, এবং মিথ সম্পর্কে কি বোঝায় বা মিথ বলতে কি বোঝায় তা আমি আমার আগের ভিডিও ক্লাসে অর্থাৎ লেসন 1 এ আলোচনা করেছি। মিথ হচ্ছে আসলে পৌরাণিক কাহিনী। এখানে যে কাহিনীগুলো বর্ণনা করা হয় যা অনেক পুরনো বা অনেক আগের কাহিনী, যেগুলো মানুষের মুখে মুখে চলে আসছে এবং তার বাস্তব ভিত্তি আছে কিনা তা নিয়ে রয়েছে সন্দিহান। তবে বলা হয়ে থাকে এগুলো মিথ্যা গল্প। তারপরেও আমরা যেহেতু এই ক্যারেক্টারগুলো পেয়েছি, এই চরিত্রগুলো পেয়েছি, বিভিন্ন রাইটারের হয়তো লেখনীর মাধ্যমে আমরা পেয়েছি, আমরা এই ক্যারেক্টারগুলো সম্পর্কে পড়বো এবং জানার চেষ্টা করবো আসলে এগুলো কি সম্পর্কে। তা চলো আমরা একটু ইন্টারনেট থেকে দেখে আসি অরফিউস সম্পর্কে আমরা কি কি তথ্য পাই। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা ওয়েবসাইটে চলে এসেছি। অরফিউস সম্পর্কে আমরা একটু জানবো। যদি আমরা গ্রিক মিথোলজি যেটা বলা হচ্ছে পুরাণ কাহিনী, সেখানে যদি আমরা একটু দেখি, অল্প করে দেখবো যে অরফিউস ওয়াজ আ মিউজিশিয়ান, পয়েট অ্যান্ড প্রফেট ইন গ্রিক মিথোলজি। অতএব গ্রিক পুরাণের একজন বিখ্যাত মিউজিশিয়ান, গায়ক, তার সাথে কবি এবং প্রফেট, নবী বলা হচ্ছে অরফিউসকে। হিজ প্যারেন্টস ওয়ার দ্য কিং অফ Thrace, Oeagrus and the muse Calliope. অতএব তার বাবা হচ্ছে রাজা ছিলেন থ্রাস ওয়েগ্রুস, এবং তার মা হচ্ছে ক্যালিপো। তিনি একজন মিউজ বা দেবতা আর কি। তার মানে তিনি হচ্ছেন একজন অতি মানব, মানে হচ্ছে তার মা হচ্ছে একজন দেবী আর কি, এবং তার বাবা হচ্ছে একজন রাজা ছিলেন। তাদের মিলনে যে সন্তান হয়েছিল সেই সন্তান হচ্ছে অরফিউস। হি ওয়াজ কনসিডার্ড দ্য বেস্ট মিউজিশিয়ান অ্যান্ড পয়েট অফ অল। তাকে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মিউজিশিয়ান, বাদক আর কি বা গায়ক, এবং সবার মধ্যে উত্তম কবি। অ্যান্ড হি পারফেক্টেড দ্য লায়ার, এবং লায়ার বলে যে বাদ্যযন্ত্র রয়েছে, বীণা যাকে বলা হচ্ছে, তিনি খুবই সযতনে এবং নিখুঁতভাবে শিখেছিলেন। It was the god Apollo who taught Orpheus how to play the lyre when he was an adolescent. অর্থাৎ তার কিশোর বয়সে তাকে অ্যাপোলো যে দেবতা রয়েছে তাকে মানে অরফিউসকে এই অ্যাপোলো দেবতা এই বীণা বাজানো বা বাদ্যযন্ত্রটি বাজানো শিখিয়েছিল। তো এইটুকু আমরা মোটামুটি একটু জানলাম, আর এই সম্পর্কে আসলে ওখানে দেওয়া হয়েছে আর কি। তাহলে এখানে আমরা গ্রিক মিথোলজিতে যা দেখলাম, তার প্যারেন্টস হচ্ছে কিং অফ থ্রেস ওয়েগ্রেস, এন্ড তার মা হচ্ছে মিউজ ক্যালিপো। তবে আমরা টেক্সট বুকে একটু ভিন্নতা পাবো, যে তখন তার বাবা হিসেবে আমরা পাচ্ছি অ্যাপোলোকে,
আর মা হিসেবে পাচ্ছি ক্যালিপোকে। তো যাই হোক, এই বিতর্কে আমরা যাব না, কারণ এ বিষয়ে অনেক মানে পুরাণ কাহিনীর কিছু কিছু ভিন্নতা রয়েছে। তো সেই বিষয়ে তর্কে না গিয়ে আমরা প্যাসেজে যা রয়েছে সেই প্যাসেজে আমরা যেটুকু পাবো সেটুকু আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো। সো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা আমাদের মূল বই আবার চলে যাই। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা মূল বই চলে এসেছি। এখানে আসলে তেমন কোনো প্যাসেজ নেই এই লেসনটাতে, কিন্তু এখানে একটি উইক ক্লুজ রয়েছে। এখানে 1 2 3 4 5 এই 5টি মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, আর কি মাল্টিপল চয়েসে বলা যাবে। এখান থেকে এই গ্যাপ গুলো অনুসারে যে ওয়ার্ডটি পারফেক্ট হবে সেটা আমাদের এখানে বসাতে হবে, অর্থাৎ অনেকটা উইথ ক্লুজের মতোই। এখানে 1 2 3 4 5 5টি গ্যাপ রয়েছে, এবং প্রতিটি গ্যাপের জন্য 4টি করে ভিন্ন ভিন্ন ওয়ার্ড রয়েছে। এর ভিতর থেকে যেটি সঠিক হবে সেটা আমাদের এখানে বসাতে হবে। তা চলো আমরা একটু প্যাসেজটি পড়ে ফেলি আর কি। Orpheus was the son of Apollo and the muse Callipo. আমরা ওখানে একটু ভিন্নতা দেখলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, অরফিউস হচ্ছে অ্যাপোলো দেবতা, এবং মিউস যে দেবী ক্যালিপো তার হচ্ছে সন্তান, ছেলে আর কি। He was presented by his father with a lyre, অর্থাৎ তার বাবা তাকে একটি বীণা দিয়েছিল, প্রেজেন্ট করেছিল, গিফট করেছিল। and taught, এবং তাকে শিখিয়েছিল, মানে এই যে অ্যাপোলো, to dash upon it, এটাকে কি করার জন্য, বীণা কি কি করতে শিখেছিল, বীণা একটি বাদ্যযন্ত্র, তাহলে বাজানো এমন একটা বিষয় বোঝাবে। তাহলে দেখি আমরা এখানে 4টি অপশন কি কি রয়েছে। ড্রাম মানে হচ্ছে যে ঢোল টাইপের কিছু, প্লে মানে বাজানো, জাম্প মানে লাফানো, ডিস্কো তো আমরা জানি ডিসকাস যে নাচ, তার একটা ইয়াকে বোঝাচ্ছে। তাহলে এখানে বাদ্যযন্ত্র বাজানোর সাথে রিলেটেড, অথবা এখানে কি আসতে পারে, প্লে আসতে পারে। তাহলে আমরা জানি টু হচ্ছে ইনফিনিটিভের যে গঠনের একটি ওয়ার্ড, তাকে আমরা যেহেতু এখানে পেয়েছি, তাহলে আমরা এখানে কি লাগাবো, প্লে লাগবো। প্লে আপন মানে বাজানো, তার মানে তার বাবা তাকে একটি বীণা দিয়েছিল, এবং তার বাবাই তাকে কি এটা বাজানো শিখিয়েছিল। হুইচ, যে বাদ্যযন্ত্রটাকে, হি ডিড সো সাচ পারফেকশন, মানে বাদ্যযন্ত্র বাজানো যেটা, সেটা সে এত নিখুঁত ভাবে শিখেছিল যে, ডিড মানে যে শেখা কাজটি করেছিল, পারফেকশন মানে কি নিখুঁত ভাবে, নিখুঁততার সহিত সে কাজটা করেছিল, দ্যাট যে নাথিং কুড উইথস্ট্যান্ড, উইথস্ট্যান্ড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, মানে পাশ কাটিয়ে যাওয়া। নাথিং কুড উইথস্ট্যান্ড দ্য ড্যাশ অফ হিজ মিউজিক, তার এই সুর, মিউজিক মানে সুর বা মিউজিক যেটা বলবো গান, তাহলে তার গান বা সুরের ড্যাশকে তারা কখনোই কি করতে পারতো না, উইথস্ট্যান্ড বা এড়িয়ে যেতে পারতো না। তাহলে মিউজিকের কি, আমরা একটু 2 নম্বরে চলে যাই। চার্ম মানে আকর্ষণ, পিস মানে শান্তি, সাইলেন্স মানে নীরবতা, স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি। তাহলে মিউজিকের কি আকর্ষণ, নিশ্চয়ই এমনটা হবে। তাহলে এখানে উত্তরটা কি হতে পারে, এ নম্বর উত্তর হবে। তার মানে এখানে বলা হচ্ছে নাথিং মানে কোনো কিছুই তার মিউজিকের যে আকর্ষণ, মোহনীয়তা, সেটাকে কিন্তু কেউ উইথস্ট্যান্ড বা এড়িয়ে যেতে পারতো না। নট অনলি হিজ ফেলো মর্টালস, শুধু তার যে অনুসারী মানব জাতি, শুধু তা নয়, মর্টালস মানে আমরা এখানে মানব জাতিকে বুঝবো, যারা নশ্বর আর কি, তারা মারা যেতে পারে। তাহলে শুধু মানব জাতিই নয়, বাট ড্যাশ অ্যানিমেলস ওয়ার সফটেন্ড বাই হিজ মিউজিক, তাহলে তার গানের বা সুরের মোহনায় সফট হয়ে যেত, কোমল হয়ে যেত, বশ মেনে যেত ড্যাশ অ্যানিমেলস, কোন প্রাণীগুলো, গৃহপালিত নাকি, এখানে আমরা দেখি তিনে কি অপশন দেওয়া হয়েছে। টেম মানে পোষা প্রাণী, পোষা প্রাণী তো হবে না, অলরেডি সে তো পোষ মেনেই গেছে, তাহলে কি হবে, ওয়াইল্ড মানে বন্য প্রাণী হতে পারে, রাফ মানে রুক্ষ, রেগুলার মানে প্রতিনিয়ত, তাহলে কোনটা হতে পারে, আমরা বুঝছি বুনো যে সকল প্রাণী রয়েছে, হিংস্র যে সকল প্রাণী রয়েছে, তাদের কথা এখানে আসলে বলা হচ্ছে। তাহলে কি যে, বাট বলছে নট অনলি হিজ ফেলো মর্টাল, শুধু তার অনুসারী মানব জাতিই নয়, বাট ওয়াইল্ড অ্যানিমেলস, এমনকি বন্য প্রাণীগুলো কি করতো, ওয়ার সফটেন, তার সুরে, মুগ্ধতায় কি হয়ে যেত, মোহিত হতো, কোমল হয়ে যেত, নরম হয়ে যেত, হিংস্রতা হারিয়ে তারা বশ মেনে যেত, কিসের তালে, বাই হিজ মিউজিক, তার এই সুরের মোহনায় আর কি। দ্য ভেরি ট্রিজ অ্যান্ড রক্স ওয়ার চার্মড বাই হিম, এমনকি গাছ এবং পাথরগুলো তার দ্বারা কি হতো, মোহনীয় হয়ে যেত আর কি, তার দ্বারা পুরো একদম মোহিত হয়ে যেত, যে তারাও, পাহাড় পর্বত গাছপালাও তার দ্বারা কি হতো, আকর্ষিত হতো। দ্য ফরমার ক্রাউডেড ড্যাশ হিম, এখন ফরমার এন্ড লেটার এই দুটা কথা আমরা একটু শিখে নিব। ফরমার বলতে আমরা বুঝবো পূর্বের টি বা পূর্বের গুলো, আর লেটার মানে হচ্ছে পরের টি বা পরের গুলো। তাহলে এখানে দুই জাতীয় বিষয়কে বলা হয়েছে, একটা হচ্ছে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে মানব জাতি এবং পশু পাখি, আর পরে বলা হয়েছে গাছপালা এবং পাহাড় পর্বত, এই কথা। তাহলে ফরমার বলতে আমরা বুঝবো মানব জাতি এবং পশু পাখিকে বুঝবো, আর লেটার বলতে আমরা বুঝবো এই যে গাছপালা এবং পাহাড় পর্বতকে।
তাহলে বলছে দ্য ফর্মার ক্রাউডেড ড্যাশ হিম, ভিড় করতো, তার আশেপাশে ভিড় করতো, এমন একটা কিছু বোঝাবে। তাহলে আমরা 4 নম্বর দেখি। অন মানে তার উপরে ভিড় করতো এমন নয়, ফর মানে জন্য, তার জন্য ভিড় করতো এমনটা হতে পারে, অ্যারাউন্ড মানে তার চারপাশে ভিড় করতো, বিলো মানে তার নিচে ভিড় করতো। তাহলে কোনটা হতে পারে? অ্যারাউন্ড হতে পারে। তাহলে পশু পাখি গাছপালা তার আশেপাশে এসে ভিড় করতো, তাহলে অ্যারাউন্ড হবে। এন্ড দ্য লেটার, লেটার মানে কি? এই যে গাছপালা বা পাহাড় পর্বত কি হতো? রিল্যাক্সড, লেটার রিল্যাক্স সাম হোয়াট অফ ড্যাশ হার্ডনেস, তাদের যে কঠোরতা, গাছপালার যে কঠোরতা, রুক্ষতা, এগুলো কিছুটা তারা কি করতো? রিল্যাক্স করতো। তাহলে তাদের যে রুক্ষতা, তাহলে এখানে কি হতে পারে? দা তো অলরেডি এখানে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ দা বলতে কিসের রুক্ষতা বা কিসের কঠোরতা তা বোঝানো হচ্ছে না। দিয়ার মানে তাদের, তাদের বলতে কাদের? এই গাছপালাকে বোঝানো হচ্ছে, রককে বোঝানো হচ্ছে, এটা হতে পারে। দিস মানে অফ দিস হার্ডনেস, এখন এই হার্ডনেস মানে এই কঠোরতাকে নির্দেশ করছে, কোন কঠোরতা তা এখানে বলা হয়নি, অতএব এটি হবে না। আবার দ্যাট, দ্যাট বলতেও কোনটা বোঝানো হচ্ছে তাও নির্দেশিত নয়, বরং এখানে গাছপালা এবং পাহাড় পর্বত যে রয়েছে যারা তার দ্বারা মোহিত হতো, তারা তার গান শুনে কি কি হতো? এই যে সফটেন বাই হিজ নোটস, তার যে কণ্ঠ, তার যে সুর, সেই গানের সুরে মোহিত হয়ে তারা তাদের যে কঠোরতা সেটা কিছুটা হলেও রিল্যাক্স করে দিত, মানে প্রশমিত করত, কমিয়ে দিত, মানে তারা যেন জীবন পেয়ে যেত। তারাও যেন তার সুর শুনে, তার মিউজিক শুনে তারাও যেন মানুষের মতো আচরণ করত। অর্থাৎ তাহলে আমরা বুঝছি যে অরফিউস ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট মিউজিশিয়ান, যে তার মিউজিকের তালে পশু পাখি মানব জাতি গাছপালা সবকিছুই যেন মোহিত হতো। তাহলে এমনটা আসলে আহ, হতো যে তা আমরা আসলে বাস্তবে জানি না, কিন্তু এটা যেহেতু পুরাণ কাহিনী এবং অনেক পুরনো মুখে মুখে গল্পগুলো চলে এসেছে, এখন রাইটিং এ আমরা পাচ্ছি, সাহিত্যে আমরা পাচ্ছি, বিশেষ করে এগুলো গ্রিক পুরাণ আর কি। তা গ্রিকদের অনেক দেবতা ছিল এক সময়, সেই দেবতাদের তারা অনুসরণ করতো এবং দেবতাদেরকে তারা অনেক সময় এত শক্তিশালী মনে করতো, এবং দেবতাদের দ্বারা সৃষ্ট যে মানুষগুলো হতো আহ, তারা হতো আরো অতি মানব আর কি, তারা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে অনেক বেশি শক্তিশালী হতো। তাই এমনই একজন ছিল হচ্ছে অরফিউস। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো এইটুকু তোমরা একটু পড়ে রাখবে, কারণ এটা উইথ ক্লু বা উইদাউট ক্লুতে তোমাদের জন্য কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে। তাহলে আমরা যেহেতু একটু এর বিষয়ে জানলাম, এখানে যেহেতু ওয়ার্ড গুলো দিয়ে দিয়েছে, তাহলে আমরা এর পিতামাতা সম্পর্কে জানলাম, তার পেশা সম্পর্কে জানলাম, এবং তার যে বিশেষ একটা ইন্টেলিজেন্স, বুদ্ধি, সেটাও আমরা এখানে একটু জেনে নিলাম। সো ডিয়ার স্টুডেন্টস, ছোট্ট একটি প্যাসেজ, আশা করি তোমাদের এই প্যাসেজটি কাজে লাগতে পারে, বিশেষ করে হয়তো বা রিয়ারেঞ্জ হিসাবে আসতে পারে, অথবা তোমাদের হয়তো দেখা যাচ্ছে উইথ ক্লু বা উইদাউট ক্লুতে দিয়ে দিতে পারে, বা হয়তো বা তোমাদের ফ্লো চার্টে বা হচ্ছে বিশেষ করে সামারাইজেশনে হয়তো এর সাথে আরো কিছু জুড়ে দিয়ে এই অরফিউজ সম্পর্কে আরো কিছু তথ্য হয়তো যুক্ত করে তোমাদেরকে পরীক্ষায় দিয়ে দিতে পারে। তাই তোমরা একটু চেষ্টা করবে ইন্টারনেট থেকে অরফিউজ সম্পর্কে আরো বেশ কিছু তথ্য যুক্ত করে রাখতে এবং জেনে রাখতে, যাতে তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন আসলেই তা যেন তোমরা উত্তর দিতে পারো। সো স্টুডেন্টস, আজ আর নয়, তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যদি এই ভিডিও ক্লাসটিকে মনে করো উপকারী এবং তোমাদের কাজে লাগবে বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই এখানে যেমন নোটিফিকেশন চলে আসে। যেমন কিছুক্ষণ আগেই বা আমি একটা ভিডিও ক্লাস করেছি যেটা ইউনিট 14 লেসন 1 এর, তার নোটিফিকেশন এই অ্যাকাউন্টে চলে এসেছে, এই ইউটিউব অ্যাকাউন্টে চলে এসেছে। ঠিক এইভাবে তোমরা যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং বুঝে ফেলতে পারো যে ইউটিউব ক্যান লার্ন ইংলিশ চ্যানেল থেকে আজকে নতুন কি ভিডিও আপলোড করা হয়েছে, যা তোমাদের কাজে লাগতে পারে, তা তোমরা বুঝে নিতে পারো। এবং যদি কাজে লাগে অবশ্যই ভিডিও ক্লাসটি তোমরা দেখে নিবে। এছাড়াও আমি প্রতিনিয়ত তোমাদের এইচএসসি লেভেলের যে ইংলিশ রয়েছে সেগুলো সব মানে সহ আরো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং বা হচ্ছে ভার্সিটি সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় যে ইংলিশ লাগে তার উপরে, এবং ইংলিশ সাহিত্যে যারা পড়াশোনা করে তাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আমি আপলোড করে যাচ্ছি। আশা করি তোমরা সেগুলো খেয়াল করছো যদি এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো, এবং ভিডিও ক্লাসগুলো আশা করি তোমাদের উপকার দিচ্ছে। আর তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো ফেসবুক গ্রুপের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, এবং এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সাথে ইমেল নাম্বার দেওয়া আছে। যে কোনো ওয়েতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো পরামর্শ থাকলে। তোমরা অবশ্যই ভিডিও ক্লাসগুলোকে কিভাবে আরো ভালো উন্নত করা যায় সে বিষয়ে তোমাদের কমেন্ট করে আমাকে জানাবে, যাতে আমি তোমাদের উপকারে লাগে এমন কিছু বিষয় নিয়ে ভিডিও ক্লাস করতে পারি এবং তা যেন এখানে আপলোড করতে পারি নিয়মিত। তো ওকে ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ যে তোমরা আমার সাথে ছিলে এই জন্য তোমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এছাড়া তোমাদের জন্য থাকবে বেস্ট অফ লাক।
But stay at home, stay safe in this critical moment of COVID-19. And I wish to meet you again in the next class on lesson 3 of this unit 14. Till then, peace be upon all of you.